সরকারি দায়িত্ব পালন করতে যেয়ে এমন কোনো কাজ করি না, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনার প্রধান জেনারেল আজিজের। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। ভোট পড়েছে 30%-এর বেশি, জানালেন সিইসি। উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তিতে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সাগরের নিরাপত্তায় কোস্টগার্ডকে সহায়তার প্রস্তাব অজি পররাষ্ট্রমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা নাটক সাজানো হয়েছিল, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাতেও অসত্য অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, দুই অভিযোগেই তার কোনো সংশ্লিষ্টতা নেই। আন্তর্জাতিক রাজনীতি চলছে কি না এ বিষয়ে তার কোনো ধারণা নেই জানিয়ে জেনারেল আজিজ বলেন, সরকারি কাজে তিনি এমন কোনো অপরাধ করেননি যার জন্য শাস্তি পেতে হবে। বিজিবিতে ছিলাম 2012 সালে ডিসেম্বর থেকে, কিন্তু অনেক আগেই আমার ভাই হলো বিদেশে চলে গেছে। তো সেক্ষেত্রে আমি আমার পদ পদবি ব্যবহার করে কিভাবে আমি তাকে সহযোগিতা করেছি, আমি তো আমার বোধগম্য নয়, এটা অসত্য একটা অভিযোগ এনেছি, এটা সঠিক নয়। যে হলো অলরেডি হলে বিদেশে চলে গেছে, সেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে তো আবার তাকে তো বাংলাদেশে তো আসার প্রয়োজন পড়ে নাই যে আমি তাকে সহযোগিতা করব। আমি কোনো সহযোগিতা করিনি। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো এই পারচেজগুলো সাধারণত হয়, এগুলার কন্ট্রাক্ট সব কিছু নিয়ন্ত্রণ করে, সব কিছু অর্গানাইজ থেকে শুরু করে সব কিছু করে হলো ডিজিডিপি, এবং ডিজিডিপি হলো এএফডি বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এটা আর্মি হেডকোয়ার্টারের আন্ডারে না। এই যে 4 তারিখে যেটা এফডি থেকে অনুমোদনটা আসলো ইকুইপমেন্টটার, সেটা 26 তারিখে ডিজিটিপি কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট সাইন করে। 26শে জুন 2018। আমি 25শে জুন 2018 সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। আমি এই 25শে তারিখে দায়িত্বভার গ্রহণ করে 26 তারিখে যে কন্ট্রাক্টটা সাইন হলো, আমার ইনভলভমেন্টটা কোথায় সেনাপ্রধান হিসাবে? আমার তো কোনো সম্পৃক্ততাই তো নাই এইটাতে। আমার ভাইকে কোথায় কন্ট্রাক্ট দিব আর আমি ওইটা থেকে ঘুষ নিব? আপনি যদি এই ব্যাপারে এভিডেন্স চান, আমার কাছে সব ডকুমেন্ট আছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার কোনো ভাইকে বিজিবিতে 4 বছর ডিজি থাকা অবস্থায়, অথবা সেনাপ্রধান হিসেবে 3 বছর আর্মিতে থাকা, আর্মি চিফ থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে বা বিজিবিতে আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিয়েছি কিনা, আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি। আমেরিকা যেই সিদ্ধান্তটা নিয়েছে, আমার মনে হচ্ছে যে আল জাজিরার, কারণ একই ধরনের দেখছি, সেই জন্য আমি এই উত্তরটা সেভাবেই দিলাম, যা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের সে নাটক যেটা করেছিল আল জাজিরা, আর এখানে যে প্রশ্ন দুইটাও যেটা, ওইটার সাথে আমি লিঙ্ক দেখছি একই ধরনের, সেজন্য আমি এই উত্তরটা দিলাম। আমি বিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে আমার কারণে যাতে এই দুইটা ঐতিহ্যবাহী সংস্থা বা বাহিনীর যাতে কোনো ধরনের দুর্নাম না হয়, আমি সর্বদা সচেতন ছিলাম। এবং আমি মনে করি আমি সেই সচেতনতা নিয়েই আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আমি কোনো কিছু এমন করি নেই যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো, আই ডিড নট ডু এনি সাচ থিং। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগে বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা নীতির আওতায় নয়, অন্য আইনে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা বলেও জানান তিনি। আর নিষেধাজ্ঞা ইস্যুতে বিস্তারিত জানেন না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে 2021 সালের ডিসেম্বরে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যা দুদেশের সম্পর্কে তৈরি করে টানাপোড়েন। 2023 সালের মে মাসে দেশটি তাদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা করে। সেখানে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করলে ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। গেল সপ্তাহে বাংলাদেশ সফর করেন নির্বাচনের আগের আলোচিত চরিত্র মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অতীত পেছনে ফেলে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। এর মাত্র কয়েকদিন পর সোমবার রাতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর আসে নিষেধাজ্ঞা। কিন্তু সে অভিযোগের সপক্ষে তাদের হাতে কোনো প্রমাণ আছে কিনা তার কোনো উল্লেখ নেই মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে। এ নিয়ে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিবৃতি প্রকাশের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মিশনকে জানিয়েছিল দেশটি ভিসা নীতির আওতায় নয়, ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড অ্যাপ্রিসিয়েশন আইনে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি স্বরাষ্ট্রের কাছে। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। তবে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান সরকারের মন্ত্রীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন নিষেধাজ্ঞায় খুশি হওয়ার কিছু নেই জানিয়ে নিজ শক্তিতে দাবি আদায়ে জোর দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দাবি, দুর্নীতির কারণেই আজিজের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞার বিষয়টি মার্কিন ভিসা নীতির আওতায় পড়ে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি নির্বাচনের আগে কূটনৈতিক মহলেও ব্যাপক তৎপরতা চালিয়েছিল বিএনপি। বিভিন্ন সময় মার্কিন রাষ্ট্রদূত সহ বাংলাদেশে অবস্থানরত পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা। 2021 সালের ডিসেম্বরে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিএনপিকে উচ্ছ্বসিত হতেও দেখা যায়। তবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞায় উল্টো সুর দলটির। এ নিয়ে খুশি হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, নেতাকর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, কোনো নিষেধাজ্ঞা নয়, বরং নিজেদের শক্তিতেই সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করার বিষয়ে জোর দেন তিনি। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। এদিকে সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ভিসা নীতির আওতায় নয়, ভিন্ন আইনে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, এর বেশি বলার কিছু নেই। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এ সময় উপজেলার দ্বিতীয় ধাপের নির্বাচন ও ফলাফলের প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। উৎপাদন বাড়াতে কৃষি প্রযুক্তিতে অভিজ্ঞ অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফররত অজি পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং গণভবনের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডকে সহায়তার প্রস্তাব দেন পেনিয়ং। এলডিসি গ্র্যাজুয়েশনে আলাদা আর্থিক সহায়তার কথাও জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অস্ট্রেলিয়ার প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ছিল আলোচনায়। পরে যৌথ সংবাদ সম্মেলনে পেনিয়ং জানান, এলডিসি গ্র্যাজুয়েশনে আলাদা আর্থিক সহায়তা, বাংলাদেশের কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে অবদান রাখতে চায় অস্ট্রেলিয়া। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকেই সমাধান করতে হবে বলেও জানান তিনি। Deeper cooperation between our coast guards. We will bring the head of our coast guard here to talk with the head of your coast guard so that we can have more practical cooperation together. In Myanmar we need a safe and enduring solution to the crisis that allows the Rohingya to realise their goal of a safe return to their homeland. পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে শিক্ষার্থীদের যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা, দক্ষ জনশক্তি রপ্তানি, কৃষি খাতে সহযোগিতা সহ জলবায়ু পরিবর্তন মোকাবেলা ইস্যুতে আলোচনা হয়েছে। We are now enjoying quota-free, duty-free access in the Australian market. Very thankful, Honourable Foreign Minister has said this will continue, though we are going to graduate from LDC to developing country. এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন পেনিয়ং। ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া বাংলাদেশের সম্পর্ক জোরদারে আগ্রহী বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পেনিয়ং। যান ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘরে কিংবদন্তি রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। দুদিনের এ সফরে বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে পেনিয়ংয়ের। ওই দিনই ঢাকা ছাড়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। আখ খেতে দেওয়ার কথা বলে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি ভুক্তভোগী শিশু, পরিচয় জানা গেলেও আটক হয়নি অভিযুক্ত। আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ, পাইপের বস, না কিনলে লস। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। ১৫৬টির মধ্যে বেশিরভাগই জয় তুলে নিয়েছেন তারা। বিভিন্ন উপজেলায় জয়ী প্রার্থীর নাম ঘোষণার পরপরই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। এছাড়া সিলেট, কক্সবাজার, নাটোর, নীলফামারীর 4 উপজেলায় জয় পেয়েছে বিএনপির বহিষ্কৃত 4 নেতা। তফসিল ঘোষণার পর থেকেই দিনরাত এক করে পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন কর্মী সমর্থকরা। অবশেষে ভোটের ফলে জয়, তাই তো বাঁধভাঙা উল্লাস কর্মীদের। মঙ্গলবার দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় ভোট। এর মধ্যে ২৪টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে হয় ব্যালট পেপারে। ভোট গণনার পর যখনই রিটার্নিং কর্মকর্তা জয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন, আনন্দে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। নেচে গিয়ে বিজয় মিছিল নিয়ে বিভিন্ন অলিগলি ঘুরে বেড়ান জয়ীর সমর্থকরা। একে অপরকে রং মাখিয়েও দেন অনেকে। ফুলের মালা দিয়েও জয়ী প্রার্থীকে বরণ করেন তার সমর্থকরা। এলাকার উন্নয়ন এগিয়ে নিতে সবার সহযোগিতা চান নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। এ বিজয় জনগণের, এ বিজয় তৃণমূল সংগঠনের, আওয়ামী লীগের, এ বিজয় সত্যের। জনগণ যেভাবে আমাকে ভোট দিছে আমি খুশি। নির্বাচন চলাকালীন সময় জনগণের কাছে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছি, সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো আমি ধাপে ধাপে আস্তে আস্তে সেগুলো পূরণ করব। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা বিজয়ী হয়েছেন। তবে হাতে গোনা কয়েকটি উপজেলায় জয় পেয়েছেন নির্দলীয় প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতারা। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমেদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আল স্বপন।
কক্সবাজারের পেকুয়া উপজেলায় বেসরকারিভাবে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি থেকে বহিষ্কৃত সাফায়েত আজিজ রাজু। আওয়ামী লীগ নেতাকে হারিয়ে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন বিজয়ী হয়েছেন। তিনি বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা রিয়াদ আরফান সরকার বেসরকারিভাবে নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোটের আগে দেয়া নির্বাচনী সব প্রতিশ্রুতি পূরণ করবেন এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। 30% বেশি ভোট পড়েছে বলেও জানান তিনি। বিএনপির ভোট বর্জন রাজনৈতিক সংকট বলে মন্তব্য করেন সিইসি। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু একটা। নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। শিক্ষা জীবনের শুরুতেই ধাক্কা। ভিকারুন্নেসা নূন স্কুলের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। ভর্তির অনিয়ম তদন্ত ও জড়িতদের চিহ্নিত করতে 3 সদস্যের কমিটিও গঠন করেছেন উচ্চ আদালত। আর অপেক্ষমান তালিকা থেকে 15 দিনের মধ্যে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। শিক্ষা জীবনের শুরুতেই ধাক্কা খেল 169 কোমলমতি শিশু। ভর্তির বয়স জটিলতায় ভিকারুন্নেসা নূন স্কুলের প্রথম শ্রেণী থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়ার আদেশ এলো উচ্চ আদালত থেকে। এদিন ভর্তি বাতিল হওয়া শিশুদের স্থান অপেক্ষমান তালিকা থেকে 15 দিনের মধ্যে পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাদের গাফিলতিতে এ হাল শিক্ষার্থীদের তা নিয়ে মঙ্গলবার বিস্তারিত রায় দিয়েছেন উচ্চ আদালত। অভিভাবকদের গাফিলতি এবং স্কুলটির ভর্তি নীতিমালার ত্রুটিও দেখছেন বিচারপতিরা। অভিভাবকদের আইনজীবী বলছেন এই কালিমা সারা জীবন বয়ে বেড়াতে হবে নিষ্পাপ শিশুদের। উন্নত দেশে শিক্ষার্থী প্রতি যার ক্ষতিপূরণ $1 মিলিয়ন। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকতে পারে ভিকারুন্নেসার পক্ষে। কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবা মারা। অন্য কোনো বিদেশে হইলে এইরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1 মিলিয়ন করে ক্ষতিপূরণ আদায় করা যেত। রিটকারী আইনজীবী বলছেন ভিকারুন্নেসায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের শিকার এই শিশুরা। এখানে আসলে কি ধরনের দুর্নীতি হয়েছে, কি ধরনের স্ক্যাম হয়েছে, বা সফটওয়্যারে কোনো রকমের গাফিলতি কারো ছিল কিনা এটা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। নীতিমালা অনুযায়ী 6 বছরের উপরে 7 বছরের নিচের শিশুরা প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবেন। অথচ 7 থেকে 8 বছর বয়সী এই 169 জনকে ভর্তি করেছিল স্কুল কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে রাজধানীর আরামবাগ ও দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি। মঙ্গলবার অভিযানের সময় কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে গ্যাস ব্যবহারে অনিয়মের চিত্র উঠে আসে। তিতাসের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়েই ভবনের ভেতর থেকে তালা লাগিয়ে দেন বাড়ির দারোয়ান। ডাকাডাকি করেও আর তাকে পাওয়া যায়নি। সাড়া দেননি ভবনের অন্য বাসিন্দারাও। দক্ষিণ কেরানীগঞ্জের এই ভবনের পাশেরটিতেও চলে চোর পুলিশ খেলা। অভিযানের খবর পেয়ে আগেই খুলে রাখা হয় তিতাসের গ্যাস সংযোগ। শুধু আবাসিক ভবন নয়, এই এলাকার একটি কারখানাও চলে গ্যাসের অবৈধ সংযোগে। পরে 2টি আবাসিক ভবন ও একটি কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ। 30টা চুলা অবৈধ গ্যাস ব্যবহার করতেছিল। কয়েকদিন আগে সংযোগ বিচ্ছিন্ন করার পরেও
পুনরায় আবার গ্যাস ব্যবহার করছে। তো ওইটা আমরা ক্লিন করে দিয়ে আসছি। পরবর্তী সময় একটা বাসায় ওখানে 14টা চুলা অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় বিচ্ছিন্ন করা হয়েছিল, বাট আজকেও গ্যাস ইউজ করতেছে। পরে আমাদের গেট খুলে না খোলার কারণে আমরা সার্ভিস লাইন থেকে ওটা কিল করে দিচ্ছি। একটা ওয়াশিং ফ্যাক্টরি সম্ভবত এটা দিনের বেলা চালায় না গ্যাস, রাত্রে ইউজ করে। আমরা এটা সার্ভিস লাইনটা খুঁজতেছি, খুঁজার পরে আমরা হয়তো এটা কিল করে দিব। এর আগে রাজধানীর আরামবাগের দুটি আবাসিক ভবনে অভিযান চালায় তিতাস। আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে আসছিলেন বাসিন্দারা। মূল সংযোগ পাইপ থেকে একাধিক অবৈধ সংযোগও চোখে পড়ে অভিযানে। আমার তো কোনো হোটেল রেস্টুরেন্ট নেই, আমি জাস্ট এই আপনার এই মতিঝিলে কয়েকটা লোকের খাবার দেই, যাতে অনেক ইউজ কোয়ান্টিটি না, আপনার 40 জনের মতো খাবার দিই। আমার বড় স্কেলে কোনো রান্না হয় না, আমার রান্নাটা খুবই সীমিত আকারে হয়, যেটা একটা বাসা বাড়ির জন্য যথেষ্ট মনে করতে পারেন। একটা ফ্যামিলি নিয়ে যে আমরা যে ভাড়া থাকবো, তখনও তো আমরা রান্নাই করব নাকি। মনে করেন রান্না করলে মনে করেন এক পাতিলা ভাত, মানে আধা কেজি চালে ভাত রান্না করতে যে সময় লাগে, হয়তো 3 কেজি চালে ভাত রান্নতে সেই সময়ই লাগে। বিচ্ছিন্ন করা সংযোগ ফের চালু করা আটকাতে সরবরাহ লাইন সিলগালা করে দেয় তিতাস। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রুশ ইউরেনিয়াম আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা উদ্বেগ জাগাচ্ছে বাংলাদেশের জন্য। অতীতে দেখা গেছে মার্কিন নিষেধাজ্ঞা প্রভাবিত করে অন্য দেশকেও, তবে বিশ্লেষকরা মনে করেন নিজেদের কৌশলী কূটনীতির উপর নির্ভর করছে সবকিছু। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। বহু বাধা পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার দ্বার প্রান্তে, তখন পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের স্বাভাবিক প্রাপ্যতা নিয়ে উঁকি দিচ্ছে নতুন উদ্বেগ। আর এই উদ্বেগের নেপথ্যে রুশ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক এক আদেশ। কারণ নিজেদের নিষেধাজ্ঞা নানাভাবে অন্য দেশের উপর চাপিয়ে দেওয়ার বহু নজির রয়েছে যুক্তরাষ্ট্রের। জলজলে উদাহরণ আছে রূপপুরের বেলায়ও। 2022 সালের ডিসেম্বরে রূপপুরের মালামাল নিয়ে এলেও রুশ জাহাজ উরসা মেজর বাংলাদেশের বন্দরে ভিড়তে পারেনি কেবল মার্কিন নিষেধাজ্ঞার কারণে। সে বছর রাশিয়া স্বল্প মূল্যে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিলেও সে সুযোগ বাংলাদেশ নিতে না পারার অন্যতম কারণ ছিল একই শঙ্কা। যদিও নিয়মিতই রুশ জ্বালানি তেল আমদানি করছে প্রতিবেশী ভারত, আর এটিকেই উদাহরণ হিসেবে নিয়ে সমাধানের উপায় বাতলে দিচ্ছেন কূটনীতিকরা। আমাদের শিক্ষণীয় বিষয় হিসেবে একটা দৃষ্টান্ত ভারত যেভাবে কাজটা করেছে, যেহেতু আমার জ্বালানি নিরাপত্তার খুব জরুরি একটা উপাদান হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আমার অভিজ্ঞতার আলোকে যেটুকু বলবো, আমরা যদি যুক্তিসঙ্গতভাবে তাদের সাথে এই ব্যাপারে যুক্ত হতে পারি, তাহলে সেই ওয়েভারটা পাওয়াটা খুব একটা অসুবিধা হবে বলে আমার কাছে মনে হয়। এখন এখানে নির্ভর করে আমি কূটনৈতিকভাবে কতটা যুক্তি দিয়ে তাদেরকে আমরা বোঝাতে পারছি। তবে যদি মার্কিন নিষেধাজ্ঞার গ্যাড়াকলে আটকেই যায় রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি, তখন কি উপায়? মোটামুটি এভাবেই ডেসক্রিপশনটা তৈরি করা হয়েছে, যাতে করে যদি ইন কেস ইভেন রাশিয়াও তো বন্ধ করে দিতে পারে। ইন দ্যাট কেস তাহলে কি আমাদের রিঅ্যাক্টর যে 80 বছর চলার কথা বা 60 বছর চলার কথা সেটা বন্ধ হয়ে যাবে। দেন উই ক্যান ইম্পোর্ট ফুয়েল ফ্রম আদার কান্ট্রিজ। আমাদের আশেপাশে তো অনেক আছে, ওয়াই নট চায়না, ওয়াই নট জাপান। বিশ্বজুড়ে 35% ইউরেনিয়ামের যোগানদাতা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রোসাটম বলছে মার্কিন নিষেধাজ্ঞা ব্যাহত করবে বৈশ্বিক পরমাণু শিল্পের স্থিতিশীলতা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের অবস্থান এখনো জানা যায়নি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ পশ্চিমবঙ্গ পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের এখনো পর্যন্ত সন্ধান পাননি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। কলকাতা পুলিশের 2 জন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা ইতিমধ্যেই কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। এমপির যে মোবাইল নাম্বারটি ভারতীয় মোবাইল এবং বাংলাদেশের যে মোবাইল সিম, সেই সিমটি এখন ইনঅ্যাক্টিভ বলে শো করছে এবং গোটা বিষয়টি একটি মিস্টেরিয়াস হিসেবে দেখছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সংশ্লিষ্ট আধিকারিকরা। ভারতে জাতীয় নির্বাচন চলছে, এই নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের এক ধরনের ব্যস্ততা আছে, তার মধ্যেও তারা বিশেষ গুরুত্ব দিয়ে সবসময় আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখেছেন। একই সঙ্গে দিল্লিতে যে বাংলাদেশ হাই কমিশন বা দূতাবাস আছে, সেখানেও কিন্তু একজন নির্দিষ্ট ওখানকার একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বাংলাদেশের এই সাংসদের যে এখনো পর্যন্ত তার কোথায় গেছেন তার ব্যাপারে সন্ধান পাওয়ার জন্য কিন্তু
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দায়িত্বশীল সূত্র থেকে যেটা জানা গেছে, 12 তারিখ স্থানীয় সময় বেলা 2:40 দর্শনা সীমান্ত দিয়ে এই ঝিনাইদহ 4 আসনের এমপি তিনি ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে একটি গাড়িতে করে সোজা চলে আসেন কলকাতার অদূরে বরানগর থানার মন্ডলপাড়া লেনের 17/3 বাড়িতে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। রোববার দেশটির পেনাং রাজ্যে বৈধ পথে প্রবাসী আয় পাঠানো ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভায় এ আহ্বান জানান তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার বলেন, দীর্ঘমেয়াদে এই স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ পুরো দেশ উপকৃত হবে। স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহার সহ নির্দিষ্ট মেয়াদে শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে বলে জানান তিনি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। যাই হোক, ওয়ান সেকেন্ড, আপনাদের সবাই। বাবরের এভারেস্ট ও লোৎসে জয়ের খবর। মাউন্ট এভারেস্ট জয়ের 2 দিনের মাথায় প্রথম বাংলাদেশি হিসেবে চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করলেন বাবর আলী। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 6:05 লোৎসের চূড়ায় পৌঁছান তিনি। বাংলাদেশের সময় তখন ভোর 6:05। বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়ায় গেলেন বাবর আলী, যার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট ও লোৎসে জয় করেন এই পাহাড় প্রেমী। দেশের ইতিহাসে বাবর আলী প্রথম ব্যক্তি যিনি একই অভিযানে দুটি 8000 মিটার পর্বত সামিট করেছেন, আর এর মধ্য দিয়েই পর্বতারোহণের ইতিহাসের নতুন এক অধ্যায়ে নাম লেখালো লাল সবুজের বাংলাদেশ। চিকিৎসক ছেলের পাহাড় চড়ার নেশা নিয়ে কিছুটা শঙ্কায় থাকলেও উচ্ছ্বসিত বাবা মা চান জীবনের সকল ক্ষেত্রেই সাফল্যের স্বাক্ষর রাখুক বাবর। একদিকে টেনশন আর একদিকে হয়তো আনন্দ উল্লাস এবং বিজয়ের, এটা মানে খুব এক্সাইটেড বলার মতো না, মানে এগুলি ভাষা প্রকাশ করা যায় না উল্লাসের কথাটা। ওর যেগুলা করে কাজগুলো একদম সবগুলা রিস্কের কাজ, এই রিস্ক নিয়ে সবসময় আমার টেনশন, সবসময় টেনশন ওকে নিয়ে। এর আগে গত 19 মে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় লাল সবুজ পতাকা উড়িয়ে মাথা উঁচু করে দাঁড়ান চট্টগ্রামের বাবর আলী, যার মধ্য দিয়ে দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর এভারেস্টে উড়ে লাল সবুজের পতাকা। চলতি বছরের 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রামের বাবর আলী। পেশায় ডাক্তার বাবর আলীর পাহাড় চড়ার নেশায় যুক্ত হবে আরও নতুন শৃঙ্গ, এমন লক্ষ্যে এগিয়ে চলছেন তিনি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাবর আলীর এভারেস্ট ও লোৎসে জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতে নতুন আরেকটি অর্জনের দ্বার প্রান্তে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মে 41,000 ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে মাটিতে অবতরণ করবেন বাংলার সন্তান আশিক চৌধুরী। অভিযানের খুঁটিনাটি তুলে ধরেছেন তাজদিন রিকা, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। অজানাকে জানা, অদেখাকে দেখা, আর অসম্ভবকে সম্ভব করাই তো মানুষের অদম্য বাসনা। এই বাসনা কারো কারো মাঝে যেন একটু বেশিই প্রবল, নয়তো 1000 ফুট উচ্চতার উড়ন্ত বিমান থেকে লাফিয়ে পড়বেনই বা কেন? পাখির মতো আকাশে উড়ে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেড়ানো এই তরুণ আর কেউ নন, বাংলাদেশি স্কাই ডাইভার আশিক চৌধুরী। পাইলট পরিবারের সন্তান আশিকের ছোটবেলা থেকেই উড়ে বেড়ানোর শখ। প্রথমে জাম্প করেছিলাম 2012 সালে ইংল্যান্ডে। জাম্প করেই বুঝেছি যে একটা সময় আমি আসলে রেগুলার জাম্পার হতে চাই। গত বছরের শুরু থেকে আমি আসলে একদম অ্যাক্টিভলি জাম্প করছি, সো প্রায় 1.5 বছর হলো রেগুলার জাম্প করছি। আকাশে উঠতে উঠতে আশিক এবার নতুন এক অর্জনের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। আগামী 25 মে 41,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে গড়তে যাচ্ছেন বিশ্ব রেকর্ড। লাল সবুজের পতাকা হাতে এই অভিযান সফল হলে নাম লেখাবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে জাম্প করব, which I'm very excited about। আমাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে প্রুভ করতে হবে যে আমরাও আসলে পারি। আবহাওয়া অনুকূলে থাকলে 25 মে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় নতুন এক ইতিহাস গড়ার শপথে লড়বেন আশিক চৌধুরী। ওয়েদার ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৃষ্টি হলে যেরকম জাম্প করা যায় না, এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টরস কাজ করে।
বিমান থেকে লাফিয়ে পড়ার দুঃসাহসিক এমন অভিযানের নাম প্যারাশুটিং বা স্কাই ডাইভিং, যেখানে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বায়ুমণ্ডলের উঁচু স্থান থেকে স্থল বা সমুদ্র পৃষ্ঠের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েন স্কাই ডাইভার। 12,000 থেকে পড়ছেন তখন না পৃথিবী খুব তাড়াতাড়ি মুখের কাছে আসে না, এত আস্তে আসে আপনার মনে হবে যে আপনি আসলে ভাসছেন। মানুষ দুঃসাহস দেখাবে, ক্ষমতার বলে হাতের মুঠোয় পুরে নিতে চাইবে গোটা বিশ্বকে, এটাই স্বাভাবিক। আশিক চৌধুরীর এই অভিযান সফলতার মুখ দেখুক, তার এই অর্জন ছুঁয়ে যাক কোটি কোটি বাঙালির হৃদয়। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারি দায়িত্ব পালন করতে যেয়ে এমন কোনো কাজ করি না, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থকদের জয় জয়কার। ভোট পড়েছে 30% বেশি, জানালেন সিইসি। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।